কসাই খ্যাত টিক্কা খানের সাথে করমর্দন করছেন শেখ মুজিবুর রহমান। এই ছবিটা দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সময়টা সম্ভবত 1977 বা 78 সাল। শহীদ মেজর বজলুল হুদা তখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিবিদ হিসেবে কর্মরত। পাকিস্তানের কোনো এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলামের সাথে যোগদান করেছিলেন মেজর বজলুল হুদা। সেখানে পাকিস্তানের অনেক রথী মহারথীর সাথে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও। প্রোটোকল অনুযায়ী মেজর হুদা সবার সাথে হ্যান্ডশেক করলেও প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে হ্যান্ডশেক করতে সরাসরি অস্বীকার করেছিলেন। ওই ঘটনার পর স্বাভাবিকভাবেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে সহজভাবে গ্রহণ করেনি। এই নিয়ে রাষ্ট্রদূত নজরুল ইসলামকে বেশ ঝামেলাও কিন্তু পোহাতে হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেজর হুদার এমন আচরণের কারণ জানতে চেয়ে রাষ্ট্রদূত নজরুল ইসলামের কাছে চিঠিও আসে। উনি তখন মেজর হুদাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হুদা, তুমি রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে কেন এমন আচরণ করলে? আপনারা কি জানেন তখন এই বজলুল হুদা কি বলেছিলেন? তখন তিনি বলেছিলেন, স্যার, আমি এমনটি করতে চাইনি, কিন্তু যখন আমি করমর্দন করতে হাত বাড়িয়েছি দেখলাম ওই হাতে আমার ভাইয়ের রক্ত লেগে। আপনিই বলুন কি করে সেই হাতে হাত মিলাই। পরিস্থিতি যাই হোক, মেজর হুদা কখনোই কোনো অন্যায়ের সাথে সমঝোতা করেননি, তাতে তাকে যতই কঠিন মূল্য দেয়া হতো না কেন। ছবিতে মুজিব যার সাথে হাত মিলাচ্ছেন তার নাম টিক্কা খান। হ্যাঁ, সেই জল্লাদ টিক্কা খান, যাকে কিনা কসাই, বাংলার কসাই হিসেবে পরবর্তীতে আখ্যায়িত করা হয়েছিল, যার হাতে লেগেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের রক্তের দাগ। এই মেজর বজলুল হুদা 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন। তিনি সর্বমোট 5 বার পালানোর প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু 4 বার তিনি ব্যর্থ হয়েছিলেন। পঞ্চমবারের বার তিনি সফল হয়েছিলেন। 4 থেকে 5 দিন টানা ভ্রমণের পর তিনি বাংলাদেশের সীমান্তে ঢুকতে সক্ষম হন এবং আমরা জানি কি পরিমাণ সাহসিকতার পরিচয় তিনি দিয়েছিলেন। আমরা ইতোমধ্যে মেজর ডালিমের বইও পড়েছি। আমরা সেখান থেকে জেনেছি যে বজলুল হুদা কি পরিমাণ পরোপকারী একজন লোক ছিলেন। সবার বিপদে তিনি সবসময় এগিয়ে যেতেন। যেদিন তার মৃত্যু হলো, মানে যেদিন তাকে হত্যা করা হলো, শেখ হাসিনা নিজের হাতে যেদিন তাকে হত্যা করেছেন, সেদিন যখন তার লাশ তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গাতে নিয়ে যাওয়া হলো, তখন এক অভূতপূর্ব দৃশ্য হয়েছিল। লাখ লাখ মানুষ, তার পরিবারের ভাষ্যমতে সেদিন 5 থেকে 6 লাখ লোক সেখানে জড়ো হয়েছিল। অথচ তার কবর দেওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় বরাদ্দ করেছিল। জনরোষের কারণে সেদিন প্রশাসনের লোকজন পিছু হটতে বাধ্য হয়। সবাই তখন তার জন্য গগনবিদারী কান্না করছিল। তার 2 বার জানাজা সম্পাদন হয়। লাশের গাড়ি পৌঁছায় সকাল 9টা 5 মিনিটে, কিন্তু জনস্রোতের কারণে তার সেই লাশ দাফন করা হয় 2:30টার দিকে। অনেকেই তখন আওয়ামী লীগের যারা দালাল ছিল, তারা খাসি জবাই করার জন্য প্রস্তুত ছিল যে তারা সেখানে বিজয় উৎসব পালন করবে, কিন্তু মানুষের কান্না আহাজারি দেখে তারা সেই উৎসব আর পালন করেনি। তারাও হতভম্ব হয়ে গিয়েছিল এবং তারা নিজেরা পরে সেই জানাজায় সামিল হয় এবং চোখের অশ্রু ফেলে। আমরা জানি মেজর বজলুল হুদাদের মতো এরকম স্বর্ণ সন্তান আমাদের দেশে যুগে যুগে আসে, কিন্তু এরকম একজন সাহসী বীর যোদ্ধাকে আমরা যথাযথ সম্মান জানাতে ব্যর্থ হয়েছি। যে বজলুল হুদারা 1971 সালে পাকিস্তান থেকে আমাদের রক্ষা করেছিল, সেই বজলুল হুদা আবার 1975 সালেও স্বৈরশাসক শেখ মুজিবুরের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পর আমরা তার জন্য, তার ফ্যামিলির জন্য কত দূর করতে পেরেছি। আমরা জানি যে শেখ হাসিনা কিভাবে তাকে নিজ হাতে গলা কেটে মেরেছেন।
কিন্তু আমরা কয়জনে এটার প্রতিবাদ জানাতে পেরেছি? তার প্রত্যেকটা ফ্যামিলির সদস্য এখন ভারাক্রান্ত, ক্লান্ত। তাদের পাশে কি আমরা ছুটে গিয়েছি? তাদের খোঁজ খবর কি আমরা রেখেছি? এখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করা দরকার, কিন্তু তার পরিবার আর কত করবে? সে কারণে কি আমরা তাদেরকে কোনো সহায়তা করতে পেরেছি? যে না, এরকম একটা বীর সৈনিকের এরকম হত্যাকাণ্ড আমরা কখনোই মেনে নিতে পারি না। প্রকৃত ইতিহাস মানুষকে কখনো জানানোই হয়নি। পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, যারা বিপ্লব ঘটিয়েছে তাদের শাস্তি কোথায় হয়েছে? সেই হিসেবে তো আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যাদের হাতে শত্রুরা মরেছে, তারাও অপরাধী। কিন্তু বিষয়টা কি তাই? আপনারা 1975 সালের প্রেক্ষাপট সবাই জানেন। আমাদের দেশটা তখন কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছিল। আপনারা যারা শেখ মুজিবুরের আমল সম্পর্কে জানেন, তারা খুব ভালো করে এই ব্যাপারে অবগত। সেই নাভিশ্বাস ওঠানো, সেই দম বন্ধ হওয়া পরিস্থিতি থেকে মেজর বজলুল হুদা, ডালিম, ফারুক এনারাই আমাদেরকে রক্ষা করেছিল। এনারা আজীবন দেশের জন্যই করে গেছে, নিজেদের অর্থ, সম্পদ, জীবন সব কিছু, কখনো ক্ষমতার লোভ করেনি। তাহলে এই মানুষগুলোর জন্য আমরা কতটা করতে পেরেছি একবার নিজের বিবেকের কাছেই প্রশ্ন করুন।